আহ একবার ভাবলে কিন্তু গা শিউরে ওঠে। মানে কেউ নাকের ভেতর লম্বা একটা হুক ঢুকিয়ে আস্ত মস্তিষ্কটাকে খুঁচিয়ে বের করে সোজা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। হ্যাঁ, শুনতে ভয়ঙ্কর লাগলেও প্রাচীন মিশরীয়দের পরকালের যাত্রা ঠিক এভাবেই শুরু হতো। আজকে আমাদের সামনে বেশ কিছু ঐতিহাসিক সোর্স আর গবেষণাপত্র আছে। এই সোর্সগুলোর একেবারে গভীরে গিয়ে আমাদের আজকের মিশন হলো এটা উদ্ঘাটন করা যে মৃতদেহ সংরক্ষণে তারা কেন এত মরিয়া ছিল। হুম, আর এর পেছনের বিশ্বাসগুলো কিন্তু দারুণ। সোর্সগুলো ঘাটলে দেখা যায় মস্তিষ্ককে তারা আক্ষরিক অর্থে অপ্রয়োজনীয় আবর্জনা মনে করত। মানে স্রেফ জঞ্জাল আর কি। ঠিক তাই। মৃতদেহ সংরক্ষণে তারা রেজিন আর ন্যাট্রন নামের এক বিশেষ ধরনের লবণ ব্যবহার করত। তবে এটা কিন্তু আমাদের সাধারণ খাবারের লবণের মতো কিছু না। আচ্ছা, তাহলে ন্যাট্রন জিনিসটা আসলে কি? ন্যাট্রন হল প্রচণ্ড শক্তিশালী একটা ডেসিকেন্ট বা শুষ্ক কারক। মানে এটা খুব দ্রুত শরীরের আর্দ্রতা শুষে নিত। ও, তার মানে আর্দ্রতা না থাকলে পচন প্রক্রিয়া সেখানেই আটকে যেত। একদম, শরীর একেবারে শুকিয়ে কাঠ হয়ে যেত। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় একটা জিনিস আমাকে খুব অবাক করেছে। একদিকে তারা মস্তিষ্ক ফেলে দিচ্ছে, আবার অন্যদিকে হৃৎপিণ্ডকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুর মতো আগলে রাখছে। হ্যাঁ, এটা একটা দারুণ কন্ট্রাস্ট। সোর্সগুলো পড়তে গিয়ে আমার তো বারবার মনে হচ্ছিল এটা অনেকটা কম্পিউটারের মাদারবোর্ড ডাস্টবিনে ফেলে দিয়ে হার্ড ড্রাইভটাকে খুব সযত্নে তুলে রাখার মতো একটা ব্যাপার। চমৎকার একটা তুলনা দিয়েছেন। আসলেই তাদের কাছে হৃৎপিণ্ডই ছিল মানুষের আসল হার্ড ড্রাইভ, মানে সমস্ত আবেগ আর বুদ্ধির কেন্দ্র। তাই সেটা তারা শরীরের ভেতরেই রেখে দিত। আচ্ছা, হৃৎপিণ্ড না হয় ভেতরে রাখল, কিন্তু শরীরের বাকি ভেজা নরম অঙ্গগুলোর কি হতো? পাকস্থলী, ফুসফুস বা কলিজা তো আর ভেতরে রাখা যায় না। ঠিক বলেছেন। ওগুলো ভেতরে রাখলে তো পচন ধরবেই, আবার ফেলেও দেওয়া যায় না। কারণ পরকালের যাত্রার জন্য তো আস্ত একটা শরীর দরকার। হ্যাঁ, আর এই সমস্যার সমাধান হিসেবেই তারা একটা ভিআইপি স্টোরেজ সিস্টেম তৈরি করেছিল। সোর্সগুলোতে একে কেনপিক জার বলা হয়েছে। 4টা আলাদা জার, তাই তো? ঠিক ওই 4টি অঙ্গ আলাদা 4টে জারে রাখা হতো, আর জারগুলোর ঢাকনা ছিল হরুসের 4 পুত্রের মতো, মানুষ, বেবুন, শিয়াল আর বাজ পাখির মাথার আদলে তৈরি। এগুলো তো শুধু সাজানোর জিনিস ছিল না। আমি যতদূর পড়লাম এরা ছিল এক ধরনের জাদুকরী পাহারাদার। হ্যাঁ, শুধু পাহারাদার নয়, তারা সুরক্ষার অনেকগুলো স্তর তৈরি করেছিল। যেমন মমির ব্যান্ডেজের ভাঁজে ভাঁজে রক্ষা কবচ গোজা থাকত। হুম। আবার রোমান আমলে এসে তো মুখের ওপর একদম বাস্তবসম্মত পোর্ট্রেট এঁকে দেওয়া শুরু হয়। ঠিক, এর পেছনের কারণ হল আত্মা যখন পরকালে ঘুরবে সে যেন ওই পোর্ট্রেট দেখে খুব সহজেই নিজের শরীরটাকে চিনতে পারে। এখান থেকেই আমার মাথায় একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কী রকম প্রশ্ন? মানে তারা মমির জন্য কাঠের কফিন বানাতো, আর তারপর সেটাকে রাশিয়ান ম্যাট্রিয়স্কা পুতুলের মতো একের ভেতর এক কফিনে ঢোকাত, আর সবশেষে পাথরের বিশাল এক সার্কোফ্যাগাসে তালাবদ্ধ করত। হ্যাঁ, সুরক্ষার চূড়ান্ত ব্যবস্থা। কিন্তু এত কঠোর নিরাপত্তা কি শুধুই চোর ডাকাত বা প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর জন্য, নাকি এর পেছনে আত্মা হারিয়ে যাওয়ার মতো কোনো গভীর মনস্তাত্ত্বিক ভয় কাজ করত? যদি আমরা তাদের মিথোলজি গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব সাধারণ চোর ডাকাত তাদের কাছে খুব গৌণ বিষয় ছিল। আসল ভয়টা ছিল সম্পূর্ণ অস্তিত্ব বিলীন হয়ে যাবার। মানে আত্মা চিরতরে মুছে যাওয়ার ভয়। হ্যাঁ, মিশরীয়দের পরকাল কোনো নিশ্চিত গন্তব্য ছিল না। আত্মাকে টিকিয়ে রাখার জন্য ওই ভৌত শরীরটাই ছিল একমাত্র নোঙর। ও, তার মানে শরীর ধ্বংস হলে বা আত্মা কোনো কারণে পথ হারালে সব শেষ। আত্মা শুধু গৃহহীন হবে না, তার অস্তিত্ব চিরতরে মুছে যাবে। একদম ঠিক। এই মহাজাগতিক ভয় থেকেই তারা সুরক্ষার এত নিখুঁত প্রকৌশল তৈরি করেছিল। এই ব্যাপারটা তো পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তাহলে সমাধি কোনো সাধারণ বিশ্রামের জায়গা ছিল না, এটা ছিল একটা সুরক্ষাদায়ক বাংকার। হ্যাঁ, আর এই বাংকারের ভেতরে তারা খাবারের পাশাপাশি সাপ্তি নামের ছোট ছোট সেবক মূর্তি রেখে দিত। হ্যাঁ, শব্দগুলো তো শুধু পুতুল ছিল না, জাদুকরী মন্ত্র দিয়ে এদের প্রোগ্রাম করা হতো যাতে পরকালে এরা মৃত ব্যক্তির হয়ে যাবতীয় কঠিন পরিশ্রম করতে পারে। ঠিক বলেছেন। আর এই সব প্রস্তুতি তো ছিল সেই চূড়ান্ত পরীক্ষার জন্য। হল অফ জাজমেন্ট বা বিচারের সভা, তাই না? হ্যাঁ, মহাজাগতিক সেই চূড়ান্ত পরীক্ষা। সেখানে একটা দাড়িপাল্লায় মৃত ব্যক্তির ওই সযত্নে সংরক্ষিত হৃৎপিণ্ডটাকে রাখা হতো। আর পাল্লার অন্যদিকে রাখা হতো মা হাতের পালক, যা নিখাদ সত্যের প্রতীক। হ্যাঁ,
সত্য এবং মহাজাগতিক ভারসাম্যের প্রতীক। কিন্তু সোর্সগুলোর ঠিক এই জায়গাতেই সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটে। মিশরীয়রা অসম্ভব চতুর ছিল। তারা জানত যে মানুষ মাত্রই পাপ করে। তো তারা কি করত? চূড়ান্ত বিচারের জন্য তারা একটা চিট কোড বা ব্যাকআপ প্ল্যান তৈরি করেছিল। হৃৎপিণ্ডের উপর গোবরে পোকার মতো দেখতে হার্ট স্কারাব নামের একটা পাথর বসিয়ে দিত তারা। হ্যাঁ, ঠিক ধরেছেন। কিন্তু আমার প্রশ্ন হল, একটা সাধারণ পাথর কিভাবে এই ঐশ্বরিক সিস্টেম হ্যাক করত? এর পেছনের মেকানিজমটা আসলেই অভাবনীয়। এই স্কারাব শুধু একটা পাথর ছিল না, এর গায়ে অত্যন্ত শক্তিশালী জাদুকরী মন্ত্র খোদাই করা থাকত। আচ্ছা। মানুষটি যদি জীবনে পাপ করে থাকে, পাল্লায় মাপার সময় তার নিজের হৃৎপিণ্ডই হয়তো তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বসত। স্কারাবের মন্ত্রের কাজ ছিল জাদুর মাধ্যমে হৃৎপিণ্ডকে বোবা করে দেওয়া, জাদুকরি গ্যাগ অর্ডার, যাতে সে মালিকের পাপ ফাঁস করতে না পারে। একদম তাই। কারণ হৃৎপিণ্ড যদি পালকের চেয়ে ভারী হতো, মানে অপরাধ বোধে ভারী হতো, তবে আমিত নামের এক দানব সাথে সাথে ওই হৃৎপিণ্ড গিলে ফেলত। আমিত, ওই যে কুমির, সিংহ আর জলহস্তির সংমিশ্রণে তৈরি দানব। হ্যাঁ, আর আমিতের পেটে যাওয়ার অর্থই হল চিরতরে অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া, স্রেফ গেম ওভার। ভয়ঙ্কর একটা ব্যাপার। তবে ওই জাদুকরী মন্ত্র কাজ করলে এবং হৃৎপিণ্ড হালকা প্রমাণিত হলেই তারা আরুস বা স্বর্গে প্রবেশ করার সুযোগ পেত। তাহলে আজকের এই সোর্সগুলো বিশ্লেষণ করে প্রাচীন মিশরের সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র পাওয়া গেল। তাদের পরকাল কোনো আরামদায়ক জায়গা ছিল না। মোটেই না, এটা ছিল অত্যন্ত সুশৃঙ্খল আর যান্ত্রিক এক বিচার ব্যবস্থা, যেখানে প্রতিটি জাদুকরী মন্ত্র আর সংরক্ষিত অঙ্গের আলাদা কাজ ছিল। আক্ষরিক অর্থেই আত্মার টিকে থাকার এক চূড়ান্ত লড়াই, যা চিরতরে মুছে যাওয়ার প্রবল ভয় দিয়ে পরিচালিত হতো। একদম ঠিক বলেছেন। এই পুরো আলোচনা শেষে মাথায় একটা অদ্ভুত চিন্তার জন্ম দেয়। মিশরীয়রা বিশ্বাস করত যে একটি ভারী মন বা অপরাধবোধ আক্ষরিক অর্থেই কারোর অস্তিত্ব চিরতরে মুছে ফেলার জন্য যথেষ্ট। আধুনিক যুগে আমাদের এই চরম ব্যস্ত জীবনেও আমরা নিজেরাও আমাদের নিজেদের হার্ড ড্রাইভে না জানি এমন কত ভারী বোঝা গোপনে বয়ে বেড়াচ্ছি।